বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা টান দিতেই মেয়েটা কেমন যেন কেঁপে উঠল। হাত দিয়ে শাড়ির আঁচলটা আটকাতে চেয়েও আটকালো না। মেয়েটার চোখের কোণে পানি এসে গেল, মুখটা লাল বর্ণ ধারণ করেছে। গোলাপি কালারের লিপস্টিক দেওয়া ঠোঁটজোড়া যেন কাঁপছে। দেখেই লিপস্টিকের উষ্ণ ছোঁয়া নেওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠছে। আমার সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। আমার দরকার মেয়েটার শরীর, কারণ মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করেছি। দেখতে খুব সুন্দর, যে কোনো পুরুষের দেখলেই কামতাড়না জাগবে। মেয়েটার বুক থেকে কাপড়টা সরাতে সরাতেই মেয়েটার চোখ বন্ধ করে নিল। আমি নিজের অজান্তেই মেয়েটার গোলাপের পাপড়ির মতন ঠোঁটের সাথে ঠোঁটজোড়া মিলিয়ে দিলাম। মেয়েটার চোখের কাজলগুলো লেপ্টে যাচ্ছে, কিন্তু আমাকে সরানোর ক্ষমতা তার নেই, কারণ পতিতাদের সে ইচ্ছে থাকলেও ক্ষমতা থাকে না। হঠাৎ বিছানা কাঁপতে শুরু করলো। চেয়ে দেখি বালিশের সাইডে মেয়েটার ফোনটা কাঁপছে। কিছু যদি মনে না করেন, ফোনটা ধরতে পারি? মিনতির সুরে কথাটা বলল। আরও কোনো জায়গায় কন্ট্যাক্ট রাখছিস নাকি? সেখানে থেকে কি ফোন দিয়েছে? আমি তাকে বললাম। মেয়েটা কেমন যেন করুণভাবে তাকালো। মনে হচ্ছে এই চাহনির মাঝে কেউ নিজেকে মুহূর্তের মাঝেই হারিয়ে ফেলবে। আচ্ছা, ধর ফোন, তবে আমার সামনে কথা বলতে হবে। মেয়েটা মুচকি হাসলো, চোখের পানিগুলো চিকচিক করছে। মেয়েটা ফোন ধরতেই ওপাশ থেকে একটা ছোট্ট বাচ্চার কণ্ঠ শুনতে পেলাম। ফোনের ওপাশ থেকে কে যেন বলছে, আপু তুমি কখন আসবে? জানো আপু, মা না কেমন যেন করছে। ডাক্তার আঙ্কেল বলেছে টাকা না দিলে মাকে আর চিকিৎসা করাবে না। মাকে চিকিৎসা না করালে মা বাঁচবে না আপু। আপু তুমি কখন আসবে টাকা নিয়ে? হ্যাঁ আমার কলিজার টুকরা বোন, আমি না অনেক বড় একটা কাজ করছি। কাজটা শেষ হলেই তোর জন্য চকলেট আর মায়ের চিকিৎসার টাকা নিয়ে আসবো। আর আবার ময়না পাখিটা এখনো ঘুমায়নি কেন? আর হ্যাঁ জান্নাত, আজকেও কি তোর কোমরের বাম সাইডের ব্যথা উঠেছিল? হ্যাঁ আপু, দুপুরে অনেক পেন করছিল। যে ওষুধটা এনে দিয়েছিলে না তুমি, সেটা খেয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা আপু, তুমি কি কাজ করো? আমিও করব। আমরা দুই বোন মিলে যদি কাজ করি, তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? আপু বলো না, তুমি কি এমন বড় কাজ করছো? এত টাকা দেবে? বলো না আপু, দুই বোন মিলে কাজ করব, আমাকে করতে দেবে তো? মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা কাঁদছে, যাকে বলে চাপা কান্না। চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো, না, আমার ময়না পাখিটার কাজ করতে হবে না। চুপ, আর কোনো দিন কাজ করার কথাও বলবি না। আমি কি মরে গেছি? তুই কান্না করছিস কেন? জান্নাত, তুই একদম কাঁদবি না। আপু তুমি কখন আসবে? জানো না, তোমার গলা জড়িয়ে না ঘুমালে আমার ঘুম হয় না। ময়না পাখি রাগ করো না, আজকে রাতে যে আমার ময়না পাখিটার সাথে ঘুমাতে পারবো না। আজ সারা রাত কাজ করব, তা না হলে যে টাকা পাবো না। আপু, ভালো মেয়েরা রাত জেগে কাজ করে না। মা বলতো না যে ভালো মেয়েরা সন্ধ্যার পর বাড়ির বাহিরে থাকে না? তুমি কেন বাহিরে থাকবে? আপু তুমি কষ্ট পেও না। জানো, আজ আমার টিচার ক্লাস থেকে বের করে দিয়েছে। বলেছে তুমি নাকি খারাপ কাজ করো, তাই আমাকে পড়াবে না। আমি বলেছি আমার আপু দুনিয়ার শ্রেষ্ঠ আপু। আমার আপু সত্যি অনেক ভালো আপু। আমি ঠিক বলেছি না? বলো আপু, তোমার ময়না পাখি ঠিক বলেছে। আপু, যখন তোমার নামে কেউ পচা কথা বলছে না, তখন না আমার খুব কষ্ট হয়েছে। আপু তুমি কখন আসবে? তুমি রাতে যদি না আসো, তাহলে আমি খাবো না। বোন আমার, তুমি খেয়ে নাও, আমি রাতেই আসবো কেমন? এখন কাজ করতে হবে। কথাটা বলেই ফোনটা রেখে দিল। আমি বিছানায় এক কোণায় বসে কথাগুলো শুনছিলাম। সরি, ক্ষমা করবেন, ছোট বোনটার সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কি করব বলেন, বোনটার কিডনির সমস্যা। আচ্ছা বাদ দেন, রাত 10টা বাজে,
কি করবেন করেন। কথাটা বলে শাড়িটা খুলতে লাগলো। আমি মেয়েটার খোলা শাড়িটা ফ্লোর থেকে নিয়ে কুচি করে পরিয়ে দিলাম। আমি শাড়িটা পরিয়ে দিয়ে রুম থেকে বের হওয়ার সময় মেয়েটা আমাকে বলল, কি হলো, কিছু করবেন না? আপনার আজ যা মন তাই করতে পারেন, কোনো বাধা দেব না, কিন্তু প্লিজ 10,000 টাকার কম দেবেন না। কোথায় যাচ্ছেন আপনি? ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলাম। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। এই মেয়ে, তোর মতন মেয়ের সাথে আমি রাত কাটাতে পারবো না। আমার কথাটা শুনে মেয়েটার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কি পছন্দ হয়নি? প্লিজ, আপনার যা মন তাই করুন, আমার টাকাটা খুব প্রয়োজন, এত রাতে কোনো কাস্টমার পাওয়া যাবে না। কথাটা বলেই মেয়েটা পায়ে জড়িয়ে ধরে ফেলল। আমি আকস্মিক ঘটনায় বিস্মিত হলাম। একটা মেয়ে নিজের সতীত্ব বিক্রি করার জন্য পায়ে পর্যন্ত ধরে, কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়ালে। মেয়েটাকে পায়ে থেকে তুলে বললাম, আমি আপনার সাথে কন্ট্যাক্টের টাকাটা ঠিকই দেব, তবে আপনি কেন নিজের ইচ্ছায় নারীর সবচেয়ে মূল্যবান সম্পদটা বিলিয়ে দেওয়ার জন্য আমার পায়ে পড়ছেন, সেই কারণটা বলতে হবে, না হলে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবেন। মেয়েটা আমার কথা শুনে চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলো, তাহলে শুনুন, কেন আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ আমি বিলিয়ে দিচ্ছি। আমার নাম করিমা জাহান, সবাই আমাকে কথা বলে ডাকে। গ্রামে জন্ম আমার। আমার বাবা একটা বেসরকারি চাকরিজীবী, খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আমাদের জীবনে নেমে আসলো অন্ধকারের কালো ছায়া। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আসলো A+। স্কুল থেকে খুশি মুখে বাসায় এসে দেখি বাড়ি ভর্তি অনেক লোক। লোক সরিয়ে যতই সামনে যাচ্ছি ততই মায়ের কান্না শুনতে পাচ্ছি। হঠাৎ যা দেখলাম, আমার হাত থেকে রেজাল্ট শিটটা মাটিতে পড়ে গেল। পৃথিবীটা আমার মাথার ওপর ঘুরছে, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, কারণ বাবার লাশকে সামনে নিয়ে মা কাঁদছে। আর আমার ছোট 2 বছরের বোন জান্নাত মায়ের পাশে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই। শুনেছি 2 দিন পর জ্ঞান ফেরে। বাবাকে শেষ দেখাটাও দেখতে পাইনি। কাকারা চক্রান্ত করে বাড়ি ছাড়া করে। শহরে এসে টিউশন করে কোনো মতে অনার্সটা কমপ্লিট করি। কত জায়গায় চাকরি খুঁজেছি, পাইনি। 2 জায়গায় চাকরি দেওয়ার কথা বলে আপত্তিকর প্রস্তাব করেছিল, সেখান থেকে সরে এসে পড়ি, আর চাকরি খুঁজিনি। এদিকে সজীব আঙ্কেলের 5 বছরের একটা মেয়েকে পড়াতাম, কিন্তু একদিন নিঝুম, অর্থাৎ আমার সেই ছাত্রী, তার মায়ের সাথে নানির বাড়ি চলে গেল। তার বাবা একাই ছিলেন। আমি বাসায় গেলে সেই সুযোগে আমার সাথে অশ্লীল কাজ করতে চায় জোর করে। আমি কোনো মতে সম্মান নিয়ে পালিয়ে আসি, তারপর আর সেখানে যাইনি। হঠাৎ একদিন বোনটা স্কুল থেকে আসার পর সেন্সলেস হয়ে যায় ব্যথায়। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি তার কিডনির সমস্যা। 6 মাসের মাঝে কিডনি প্রতিস্থাপন করতে হবে, নইলে ছোট বোনটা আর বাঁচবে না। এদিকে মা 2 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে। মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে 4,000 টাকা লাগে। দিনে 4টা টিউশনি করাই, তা দিয়ে মায়ের চিকিৎসা আর সংসার বেশ চলে যেত। কিন্তু ইদানিং মায়ের অসুস্থতা বেড়ে যায়, সাথে বোনটা দিন দিন মৃত্যুর সাথে লড়াই করছে হাসপাতালে শুয়ে শুয়ে। কালকের মাঝে হসপিটালে যদি 10,000 টাকা না দিতে পারি তাহলে মাকে বের করে দেবে। তাই বাধ্য হয়ে এই কাজে নিজেকে জড়িয়ে নিয়েছি। আর আমার শরীরে প্রথম স্পর্শকারী আপনি। আজকে রাতের পর চিরদিনই আপনার নামটা হৃদয়ে খোদাই থাকবে, কারণ আপনাকে আমার সতীত্বটা প্রথম বিলিয়ে দিচ্ছি। এখন তো সব শুনলেন, এখন আমার গায়ে আপনি পতিতার ছাপ লাগিয়ে দিতে পারেন। কোনো আফসোস নেই। মা আর বোনের হাসির কাছে আমি শতবার নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারি। মেয়েটার দিকে তাকিয়ে ভাবছি, একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করতে পারে।
হয়তো মেয়েটাকে না দেখলে বুঝতাম না। আমি মেয়েটার কাছে যাচ্ছি। মেয়েটার চোখ বন্ধ করে আছে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। এক অপরূপ সৌন্দর্য মেয়েটার ওপর এসে ভিড় করেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটার মাতাল করা চুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি মেয়েটার অনেক কাছে গিয়ে এখন মেয়েটার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি খপ করে মেয়েটার শাড়ির আঁচলটা ধরে ফেললাম। মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি পড়তে লাগলো। আমি শাড়ির আঁচলটা টান দিয়ে মেয়েটার মাথায় তুলে দিলাম। ঘোমটাতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি দেখলাম। পৃথিবীতে সবচেয়ে সুন্দর লাগে হয়তো মেয়েদের বাঁকা ঠোঁটের হাসি। আমি জিশান। আচ্ছা, আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? হুম। আজকে রাতের জন্য আমি শুধু আপনার। আমার শরীরের প্রতিটা অংশের ন্যায্য দাবিদার আপনি। যা ইচ্ছে তাই করতে পারবেন। হঠাৎ ঘড়ির কাঁটা জানান দিল রাত 12টা বাজে। কথা তখন বলল, রাত আর বেশি নেই, আমাকে ভোরে চলে যেতে হবে। এখনও আপনি তো কিছুই করলেন না। প্লিজ, আর সময় নষ্ট না করে আপনি যে কাজের জন্য এখানে এনেছেন সেই কাজটা পূর্ণ করেন। সময় হয়তো বেশি নেই। আমি বললাম, ক্ষমা করবেন, আমি পুরুষ, তবে কাপুরুষ নই। আপনি ঘুমান, আমি আসি। আজকে রাতের জন্য আমি শুধু আপনার। কথাটা বলে বুকের ওপর থেকে শাড়িটা সরিয়ে ফেলল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। আমি বুঝতে পারছি এক অসহায় মেয়ে তার মূল্যবান সম্পদ নিজ হাতে আমাকে তুলে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। কথা আমার গায়ে স্পর্শ করতেই ধাক্কা দিয়ে ফেলে দিলাম তাকে। আপনাকে না বললাম আপনার সাথে আমি কিছু করতে পারবো না? আপনি তো আমাকে কন্ট্যাক্ট করেছেন এক রাতের জন্য। আচ্ছা, আমার সাথে কন্ট্যাক্ট করার টাকাটা দেবেন তো? টাকাটা না হলে আমার মায়ের কিছু একটা হয়ে যাবে। প্লিজ, আপনি আমাকে যে কাজের জন্য এনেছেন সেই কাজ করেন, তবু আমাকে টাকাটা দেন। করুণ স্বরে বলল। বুঝতে পারলাম মেয়েটা টাকার জন্যই এসব করছে। হায় রে পৃথিবী, কেউ টাকার জন্য এসব করে, আবার কেউ আধুনিকতার জন্য। আমি পকেট থেকে 10,000 টাকার ফাইলটা বের করে দিয়ে বললাম, এই নিন টাকা, আর ভয় পাইতে হবে না। আপনাকে একটা কথা বলবো। পতিতাদের কাছে অনুমতি চাইতে হয় না। বলেন, কি বলবেন? আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকতে পারবেন? এ কি বলছেন? এ কথা মুখে নেয়াও পাপ। পতিতারা ভোগের পাত্রী, যত পারেন তাদের ভোগ করেন, তারপর টিস্যুর মতন ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। পতিতাদের সংসার করার স্বপ্ন তো দূরের থাক, কাউকে ভালোবাসাটাও অন্যায়। আমাদেরও তো ইচ্ছে করে কাউকে ভালোবাসতে, কারোর কাঁধে মাথা রেখে চাঁদের জ্যোৎস্না দেখতে, মাঝরাতে গা ঘেঁষে বসে পুকুরের পানিতে আলতারাঙা পা ডুবিয়ে প্রিয় মানুষটার মুখে ভালোবাসার গল্প শুনতে। মন চায় একটা ছোট্ট সংসার করতে, যে সংসারে সব কিছুর অভাব থাকলেও থাকবে না কোনো ভালোবাসার অভাব। কিন্তু এসব স্বপ্ন দেখি নিছক বোকামি। আমার ছোট বোন কি বলেছিল শুনেছেন? আমার ছোট বোনটাকে নাকি তার টিচার স্কুল থেকে বের করে দিয়েছে। কেন জানেন? সেই স্কুলের শিক্ষিকা হচ্ছেন সজীব আঙ্কেলের স্ত্রী। আর সজীব আঙ্কেল সেই দিনের ঘটনা উল্টো করে বলেছিল তার স্ত্রীকে। নিশি আন্টি জানে যে আমি তার স্বামীর সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম। শুনেন, আপনার যদি মন চায় আমাকে ভোগ করার, যা ইচ্ছে তাই করতে পারেন। যেভাবে ইচ্ছা নিজের কামতাড়না মেটাতে পারেন আজকের রাতে। আমি চাই না আমার অনিশ্চিত জীবনের সাথে আপনাকে জড়াতে। জানেন, আজ আমি পতিতা না হয়েও এই অন্ধ সমাজের কাছে কলগার। আমার জীবনে আপনি প্রথম পুরুষ যার ঠোঁটের ছোঁয়ায় আমার ঠোঁট প্রথম স্পর্শ করেছে। কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না।
অসুস্থ মা আর বোনকে বাঁচাতে নিজেকে বিলিয়ে দেওয়া ছাড়া। আপনার নামটা আর ছবিটা হৃদয়ে অঙ্কিত করে রাখলাম। কাল থেকে হয়তো অন্য কারোর বিছানায় নিজেকে অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সঁপে দিতে হবে। আচ্ছা, বাদ দেন, আপনি কাঁদছেন কেন? ছেলে মানুষের তো কাঁদতে হয় না। কথার কথা শুনে আমি তাকে বললাম, আমি না হয় কাঁদছি, তুমিও তো কাঁদছো। জানো, ছোটবেলায় মা মারা যান। কোটিপতি বাবার 1 ঘন্টার সময় হয়নি দিনে আমার সাথে কাটাবার। আমার বয়স যখন 5 বছর, তখন বাবা আর একটা বিয়ে করে নিয়ে আসে। আমি পেলাম নতুন মা। নতুন মাটা অনেক ভালো ছিল, যে কথায় কথায় আমাকে বলতো, তোর মাটা নোংরামি করে তোর মতন কুলাঙ্গার জন্ম দিয়েছে। তখন বয়স আমার 7 বছর। একটু একটু বুঝতে শিখেছি। বাবার সাথে কোনো কথা বলতাম না। 11 বছর বয়সে লন্ডন চলে যাই পড়ালেখার সুযোগে। কণা নামের একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়। সেখান থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা। মনে করেছিলাম তাকে আঁকড়ে ধরেই নিজের কষ্টগুলো ভুলে থাকবো, কিন্তু না, সেও আমাকে ব্যবহার করেছিল। আজ তার বিয়ে, আজকের রাতেই তার ফুলশয্যা। জানেন, তাকে এতটা ভালোবাসতাম, তার জন্য কত মেয়েকে ইগনোর করেছি। কখনো কারোর দিকে তাকাতাম না, কিন্তু সে কি করলো? অন্য ছেলেকে বিয়ে করে নিল। তাই মনের ক্ষোভে ভেবেছিলাম, যদি আজকের রাতটা কারোর সাথে কাটানো যায়, কষ্টটা যদি একটু লাঘব হয়। তাই আপনার সাথে দেখা এবং এই পর্যন্ত আসা। কি হলো, কাঁদছেন কেন? তবে আপনার মতো আমিও জীবনের প্রথম আপনার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেলাম। আচ্ছা, আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকবেন? মেয়েটা চোখের পানি মুছে বলল, হুম, পারি, এক শর্তে। তা হলো, আমাকে সারা জীবন ভালোবাসতে হবে। আমি কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে এ পাওয়া যেন পরম সুখের পাওয়া, পরম সৌভাগ্যের পাওয়া। দৈহিক মিলনের মাঝে সুখ আছে, আছে কামতাড়না মেটানোর প্রয়াস, কিন্তু আত্মিক মিলনের মাঝে আছে পরম শান্তি, যা সকল ভালোবাসার ঊর্ধ্বে। আলতো করে কথার কপালে চুমু এঁকে দিলাম। কথা খুব কাঁদছে। আমার শার্টটা তার চোখের সমুদ্রে নোনা জলে ভিজে যাচ্ছে। দেখতে দেখতে জীবনের শ্রেষ্ঠ রাতটি পার করে দিলাম। পরের দিন সকালে কথাদের বাসায় গিয়ে কথার মায়ের চিকিৎসা এবং জান্নাতের চিকিৎসার সব কিছু ব্যবস্থা করলাম। 6 মাস পর সব কিছু ঠিকঠাক। জান্নাত আর কথার মা পুরোপুরি সুস্থ। মোটামুটি খুব জমকালোভাবেই বিয়েটা হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। কথার লাল বেনারসি পরার কথা থাকলেও আমার পছন্দ মতো নীল শাড়িতে নিজেকে আবৃত করে। নীল চুড়ি, চোখে কাজল, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যেন নীল পরি। আমি বিছানায় বসতেই আমার পায়ে সালাম করলো। আমি কথাকে নিজের বুকে টেনে নিলাম। বিছানায় শুয়ে আলতো করে কপালে ভালোবাসা স্পর্শ করে দিলাম। আস্তে আস্তে কথার মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। দিনগুলি ভালোই কাটছিল। কথা অন্তঃসত্ত্বা। খবরটা শুনে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছিল। দেখতে দেখতে 9 মাস পার হয়ে 10 মাস চলছে। কথা বলল, আজ তার শরীরটা নাকি খারাপ লাগছে, আমি যেন অফিস না যাই। বিকেলে কথাকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার বলল অপারেশন করতে হবে, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কথা শক্ত করে হাতটা চেপে ধরেছে। চোখের পানি গড়িয়ে পড়ছে। ছোট্ট ছোট্ট করে বলছে, জানো জিশান, আমার না তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না। আমার খুব ভয় হচ্ছে। আমি যদি মরে যাই, তাহলে তুমি কি আর একটা বিয়ে করবে? আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিয়ে দেবে? আমার ভালোবাসার ভাগ আমি হারিয়ে গেলে কাউকে দিও না। কথা দাও, আমি হারিয়ে গেলে নতুন কাউকে বিয়ে করলেও তাকে কলিজার টুকরা বলে ডাকবে না। কেমন? আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো। এই,
কাঁদছো কেন তুমি? আমি মরে গেলেও আমার আত্মাটা তোমায় সবসময় ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল কথা। এই কলিজার টুকরা, তুমি জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে একটুও ভাবতে পারি না। তোমার কিচ্ছু হবে না, তুমি এমন বাজে কথা বলবে না। এদিকে ডাক্তাররা কথাকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছি। হঠাৎ ডাক্তার দরজা খুলতেই দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি মিস্টার জিসান, সন্তানকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারলাম না। আপনার স্ত্রী মরার আগে আমায় বলেছিল তার জীবনের বিনিময়ে হলেও তাদের সন্তানকে বাঁচাতে, কারণ তিনি আর মা হতে পারবেন না। সরি, আমাদের কিছু করার ছিল না। ডাক্তারের কথাটা শুনে পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। বুকের মাঝে চিনচিন ব্যথা করছে। দৌড়ে গেলাম কথার বেডে। বাচ্চাটা কথার পাশে রাখা। বাচ্চাটা কাঁদছে। কথার মুখটা সাদা কাপড়ে ঢাকা। কাপড়টা তুলতেই চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। কি সুন্দর মায়াবী মুখখানা মলিন হয়ে পড়ে আছে কাজল কালো চোখ দুটি দিয়ে। আর কখনো সে তাকাবে না আমার দিকে। হাজারো স্মৃতি ভেসে উঠছে স্মৃতির পাতায়। বাচ্চাটা কাঁদছে। হঠাৎ মনে হলো কথা আমাকে বলছে, আমাদের দুজনের কলিজার টুকরাটাকে বুকে নেবে না? বাচ্চাটার দিকে তাকাতেই দুই চোখ ভরে গেল জলে। কি ভাগ্য নিয়ে এসেছিস, জন্মের পর মায়ের আদরটুকুও পেলি না? আর কাঁদিস না, আজ থেকে তোর নাম রোদ্দুর। তুই যে আমার আষাঢ়ে ঘন বর্ষায় বেঁচে থাকার আশার আলো। মেঘের মাঝে তুই যে রোদ্দুর হয়ে আসলি। এই বলে আমাদের দুজনের কলিজার টুকরা ছেলেটাকে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।